হ্যালো বন্ধুরা, বিশ্ব রাজনীতির মঞ্চে বহু বছরের পুরনো বন্ধুত্ব ভেঙে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। একসময়ের ঘনিষ্ঠ দেশগুলো আজ মুখোমুখি দাঁড়িয়ে। অন্যদিকে তেলের বাজারে একের পর এক নতুন চমক দেখা যাচ্ছে, যা কয়েক মাস আগেও বিশ্লেষকরাও কল্পনা করতে পারেননি। ক্ষমতার লড়াই, গোপন কূটনৈতিক আর অর্থনৈতিক চাপ সব মিলিয়ে পুরো বিশ্ব এখন উত্তেজনার কেন্দ্রে। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর, সেখানে হলো $1 বিলিয়ন বিশাল বিমান চুক্তি। কিন্তু প্রশ্ন উঠছে, এই চুক্তিতে আসল লাভটা কার, চীনের নাকি আমেরিকার? অন্যদিকে ভারত আবার ভেনেজুয়েলা থেকে তেল কেনা শুরু করেছে, আর ঠিক সেই সময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রুবিও ছুটে গেলেন দিল্লি। এটা কাকতালীয় নাকি এর পেছনে আছে বড় কোনো ধরনের কূটনৈতিক হিসাব? সবচেয়ে মজার বিষয় হলো, এই পুরো খেলার মাঝখানে দাঁড়িয়ে আছে ভারত। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে সস্তা তেলের প্রয়োজন, তার উপর আবার মার্কিন শুল্কের সবচেয়ে বড় বোঝাও এখন ভারতের কাঁধে। তাহলে আসলে বিশ্বের শক্তিগুলো এখন কোন দিকে এগোচ্ছে? বন্ধুত্ব বদলাচ্ছে নাকি শুরু হয়েছে নতুন অর্থনৈতিক যুদ্ধ? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা পুরো ঘটনাটা খুব সহজ ভাষায় প্রকাশ করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন। সেখানে তিনি সরাসরি বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। সফর শেষে ট্রাম্প বেশ আত্মবিশ্বাসের সুরে বলেন, এই সফর হয়েছে অবিশ্বাস্য এবং ফ্যান্টাস্টিক বাণিজ্য চুক্তি। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি তেমন বড় কোনো চুক্তি হয়েছে? বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন ছবিটা আসলে এতটা নাটকীয় নয়। অত্যন্ত এখন পর্যন্ত তেমন কোনো বড় সাফল্যের প্রমাণ সামনে আসেনি। আমেরিকার সাবেক বাণিজ্য প্রতিনিধি দপ্তরের আলোচক ওয়েলডি কাটলারের মতে, অনেকেই আশা করেছিলেন চীন হয়তো আমেরিকার থেকে বিপুল পরিমাণ কৃষি পণ্য, জ্বালানি আর বিমান কেনার ঘোষণা দেবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই দেখা যায়নি। তিনি সরাসরি বলেছেন, এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের দেখানোর মতো বড় কোনো অর্জন সামনে আসেনি। অন্যদিকে ইউরেশিয়া গ্রুপের চীন বিশেষজ্ঞ ডেভিড মিয়েলো একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তার কথায় দুই পক্ষই দাবি করেছে তারা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো চুক্তি বিস্তারিত প্রকাশ করা হয়নি। কত টাকার চুক্তি, কি শর্ত হবে, কত দিনের মধ্যে বাস্তবায়ন হবে, এসব গুরুত্বপূর্ণ তথ্য এখনো ধোঁয়াশাইয়ের মধ্যেই রয়েছে। অর্থাৎ বাইরে থেকে যত বড়ই সাফল্যের ছবি দেখানো হচ্ছে, বাস্তবে পরিস্থিতি হয়তো এখনো ততটা পরিষ্কার নয়। এখন প্রশ্ন হলো, এই পুরো বিশ্বের মধ্যে শুল্ক যুদ্ধের অবস্থান কোথায় দাঁড়িয়ে আছে? গত বছর ট্রাম্প প্রশাসন চীনের পণ্যের উপর একের পর এক কড়া শুল্ক চাপিয়েছিল, কিন্তু কিছু ক্ষেত্রে সেই শুল্কের হার পৌঁছে যায় প্রায় 125% পর্যন্ত। অর্থাৎ চীনা পণ্য আমেরিকায় ঢোকানো অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে। চীনও অবশ্য চুপ করে বসে থাকেননি, তারাও পাল্টা আমেরিকার পণ্যের উপর শুল্ক বসায়। আর সেখান থেকেই শুরু হয় দুই অর্থনৈতিক পরাশক্তির বড় বাণিজ্য যুদ্ধ। তাই ট্রাম্পের এই চীন সফরে অন্যতম বড় লক্ষ্য ছিল অত্যন্ত কিছুটা হলেও সেই উত্তেজনা কমানো। আর এখানেই দেখা যাচ্ছে সামান্য আশার আলো। দুই দেশে এখন বোর্ড অফ ট্রেড নামে নতুন একটি কাঠামো তৈরি করার কথা বলছে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে প্রায় $30 বিলিয়ন পণ্যের উপর শুল্ক কমানো নিয়ে আলোচনা হতে পারে। শুনতে অঙ্কটা অনেক বড় লাগলেও বাস্তব চিত্রটা একটু আলাদা, কারণ 2025 সালে আমেরিকা ও চীনের মোট বাণিজ্যের তুলনায় এই পরিমাণ 10% কম। মানে এটাকে পুরো বাণিজ্য যুদ্ধের সমাধান বলা যাচ্ছে না, বরং বলা যায় এটা হয়তো বরফ গলানোর ছোট একটা চেষ্টা মাত্র। এই সফরের সবচেয়ে বড় খবর হলো 200টি বোয়িং বিমানের চুক্তি। ট্রাম্প জানিয়েছে চীন কমপক্ষে 200টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা 750 পর্যন্ত পৌঁছাতে পারে। বোয়িং কোম্পানি নিজেও বলেছে এই সফরের একটি প্রধান লক্ষ্য ছিল চীনের বাজারে আবারও প্রবেশ করা, এবং সেই লক্ষ্য অর্জিত হয়েছে। প্রথম দফায় 200টি বিমানের অর্ডার নিশ্চিত হয়েছে এবং পরবর্তীতে আরো আসবে বলে তারা আশাবাদী। তাহলে আসল সমস্যা কোথায়? সমস্যাটা হলো বাজারে এখনো এই ঘোষণাগুলোকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কারণ চুক্তির কথা প্রকাশ হওয়ার পরেই বোয়িং এর সাথে প্রায় শেয়ার 3.8% পড়ে যায়। এটা একটি বড় ইঙ্গিত, কারণ সাধারণত বিনিয়োগকারীরা যখন কোনো বড় বাণিজ্য চুক্তিতে আস্থা পায় তখন সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার বাড়ে, কিন্তু এখানে হয়েছে উল্টোটা। অর্থাৎ বিশ্লেষকরা হয়তো আরো বড়, আরো স্পষ্ট কোনো চুক্তির আশা করেছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন পর্যন্ত এসব প্রতিশ্রুতি মূলত কথার মধ্যেই সীমাবদ্ধ, এখনো কোনো পূর্ণাঙ্গ লিখিত চুক্তি প্রকাশ করা হয়নি। আর এখানেই অনেকে অতীতের উদাহরণ টানছেন। 2017 সালে ট্রাম্পের আগের চীন সফরের সময়ও বিশাল বড় বড় ঘোষণা এসেছিল। তখন চীন পশ্চিম ভার্জিনিয়ায় প্রায় $84 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। সেটা ছিল বিশাল এক সাফল্য, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়নই হয়নি, কারণ কিছুদিনের মধ্যে আবার দুই দেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে আর পুরো চুক্তিটাই ধীরে ধীরে থেমে যায়। অন্যদিকে ভারত চিন্তিত, কারণ আমেরিকা যখন চীনের সাথে সম্পর্ক উষ্ণ করছে তখন ভারত কিছুটা চিন্তায় পড়েছে। কারণটা সহজ, ভারত এবং চীনের মধ্যে সীমান্ত বিবাদ রয়েছে। আবার ভারত আমেরিকাকে তার কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। এখন যদি আমেরিকা চীনের আরো কাছে চলে যায় তাহলে ভারতের নিরাপত্তা পরিস্থিতি কেমন হবে? ভারতের উপর আমেরিকার শুল্ক বেশি, এটা হলো ভারতের আরেকটি
বড় সমস্যা। আমেরিকা ভারতের পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা বিশ্বের প্রধান রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চের থেকে অনেক বেশি। অর্থাৎ একদিকে ভারতকে কৌশলগত অংশীদার বলা হচ্ছে, অন্যদিকে অর্থনৈতিকভাবে বড় চাপে রাখা হচ্ছে। এই দ্বিমুখী নীতি নিয়ে ভারতের মধ্যে সমালোচনা হচ্ছে। অন্যদিকে রুবিও ভারত সফরে এলেন। ট্রাম্পের চীন সফরের পরপরই আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতে ছুটে গেলেন। উদ্দেশ্য একটাই, ভারতকে আশ্বস্ত করা যে আমেরিকা তার পাশে আছে। নতুন দিল্লিতে রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকে আলোচনা হয় প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, উন্নত প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। রুবিও প্রধানমন্ত্রী মোদীকে ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান। মোদী এই বৈঠককে ইতিবাচক বলে অভিহিত করেছেন। রুবিও শুধু দিল্লিতে থামেননি, তিনি কলকাতায় গেছেন মাদার তেরেসার প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির সদস্যদের সাথে দেখা করতে। সেখানে তিনি গৃহহীন, মৃত্যু পথযাত্রী, রোগী এবং কুষ্ঠ আক্রান্তদের সেবায় নিয়োজিত নানদের সাথে সময় কাটান। আমেরিকার রাষ্ট্রদূত বলেছেন, এই সফর শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে বার্তা দেয় না, বরং এটা দেখিয়ে দেয় আমেরিকা ও ওই দেশের মধ্যে সম্পর্কটা শুধু নীতি আর কৌশলের উপর দাঁড়িয়ে নেই। তাদের মাঝে রয়েছে এক ধরনের মিল থাকা মূল্যবোধ, পারস্পরিক বিশ্বাস এবং দীর্ঘদিনের বোঝাপড়া। বিশ্ব রাজনীতিতে যেন হঠাৎই বড় এক চমক দেখিয়েছেন ভেনেজুয়েলা। যে ভেনেজুয়েলাকে নিয়ে কয়েক মাস আগেও কেউ বড় কোনো হিসাব করছিল না, সেই দেশই এখন ভারতের 3য় বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে। ভাবুন একবার, দক্ষিণ আমেরিকার সেই ভেনেজুয়েলা, যাদের সঙ্গে আমেরিকার বছরের পর বছর নিষেধাজ্ঞা আর রাজনৈতিক আনপোড়ান চলছে, এখন আবার আন্তর্জাতিক তেলের বাজারে শক্তিশালীভাবে ফিরে এসেছে। আর সেই প্রত্যাবর্তনের পর অংশীদার ভারত। শুধু মে মাসেই ভেনেজুয়েলা ভারতকে প্রতিদিন প্রায় 4,17,000 ব্যারেল তেল পাঠিয়েছেন। অবাক করার বিষয় হলো, এপ্রিলের তুলনায় এই পরিমাণ প্রায় 50%-এরও বেশি। অথচ এর আগে টানা 9 মাস ভেনেজুয়েলা থেকে ভারতে এক ফোঁটা তেলও আসেনি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ভারতের কাছে তেল রপ্তানির দিক থেকে ভেনেজুয়েলারও সামনে আছে শুধু রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর চাপের মাঝেও ভেনেজুয়েলা আবার বিশ্ব তেলের খেলায় বড় খেলোয়াড় হিসেবে নিজের জায়গা করে নিচ্ছে। কিন্তু হঠাৎ করে কেন এই বড় পরিবর্তন? কেন ভারত আবার ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে? এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথম কারণ, হরমুজ প্রণালীর পার্তে থাকা সংকট। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অথচ বিশ্বের বিশাল অংশের তেল ঠিক এই পথে দিয়েই পরিবহন হয়। ফলে ইরাক বা সৌদি আরবের মতো দেশ থেকে তেল আনা এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন এবং ব্যয়বহুল। এর প্রভাবও স্পষ্ট। মে মাসে সৌদি আরব থেকে ভারতে তেল সরবরাহের প্রায় অর্ধেকেই নেমে এসেছে। এপ্রিলে যেখানে প্রতিদিন প্রায় 6,70,000 ব্যারেল তেল আসছিল, সেখানে মে মাসে তা কমিয়ে দাঁড়িয়েছে মাত্র 3,40,000 ব্যারেল। দ্বিতীয় বড় কারণ হলো কম দাম। ভেনেজুয়েলার তেল সাধারণত ভারী এবং উচ্চ গন্ধকযুক্ত হলেও এর দাম মধ্যপ্রাচ্যের তেলের তুলনায় অনেক কম। আর ভারতের মতো একটি দেশের জন্য, যার প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল আমদানি করেন, সেখানে সামান্য দাম কম মানেই হাজার হাজার কোটি টাকার সাশ্রয়। তৃতীয় কারণ হচ্ছে আমেরিকার নীতিতে কিছুটা পরিবর্তন। এবছর আমেরিকা ভেনেজুয়েলার তেল রপ্তানির উপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। ফলে ভারত সহ বেশ কয়েকটি দেশ এখন আবার স্বাভাবিকভাবে ভেনেজুয়েলার থেকে তেল কিনতে পারছে। শুধু তাই নয়, ভারতের মোট তেল আমদানিও আবার বাড়তে শুরু করেছে। মে মাসে দেশটির মোট তেল আমদানি প্রায় 8% বেড়ে দৈনিক 49 লাখ ব্যারেলে পৌঁছেছে। এই পরিস্থিতিতে একটি উল্লেখযোগ্য ঘটনাও ঘটতে পারে। ভেনেজুয়েলার নেতা ভারত সফরে আসছেন তেল রপ্তানি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করার জন্য। বন্ধুরা, বিশ্ব রাজনীতির এই জটিল খেলায় কে জিতবে আর কে হারবে সেটা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, আগামী দিনগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং ইন্টারেস্টিং মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আরও এমন বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব, যেখানে আন্তর্জাতিক রাজনীতির বড় বড় সিদ্ধান্তের ভেতরের গল্প আপনাদের সামনে তুলে ধরা হবে। নিচের কমেন্টে জানান এই পুরো পরিস্থিতিতে আপনি কার অবস্থানকে সঠিক বলে মনে করছেন, ট্রাম্পের, ভারতের নাকি চীনের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।